সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে এরই মধ্যে তিনি নিজে ও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু এজন্য তিনি মঙ্গলবার রাত পর্যন্ত সরকারের কাছে ট্রাভেল পাস চাননি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। উপদেষ্টা বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত তিনি ট্রাভেল পাস চাননি। দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। মঙ্গলবার যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ নিশ্চিত করেন। লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করায় জামাতে ইসলামীর এক নেতাকে ৫,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সদর উপজেলার জকসিন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে পৌরসভার জকসিন এলাকায় একটি বাড়িতে লক্ষ্মীপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। তফসিল ঘোষণার পর এখন সভা সমাবেশ করলে আচরণবিধি লঙ্ঘন হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার অভিদাস ঘটনাস্থলে অভিযান চালায়। অভিদাস বলেন, প্রায় ২০০ লোক নিয়ে জামাত প্রার্থীর পক্ষে সমাবেশ করা হয়। সেখানে গিয়ে প্রার্থীকে পাওয়া যায়নি। তার এক সমর্থক ছিল। সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জাগো নিউজে মাদক কারবারিদের সেফ জোন হিসেবে পরিচিত চর আলগি গ্রাম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের বিচ্ছিন্ন চর আলগি গ্রাম পরিদর্শন করেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। বুধবার বিকেলে এলাকাটি ঘুরে দেখেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আরিফুর রহমান। পরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে অংশ নিয়ে তিনি স্থানীয়দের অভিযোগ শোনেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আশ্বাস দেন। নদী ঘেরা ও যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামটি দীর্ঘদিন ধরে মাদক চক্রের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। সংবাদ প্রকাশের পর প্রশাসনের উপস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরলেও তারা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান। সমাবেশে শিক্ষক, ইমাম, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়মিত পুলিশ টহল, নৌযান সহ স্থায়ী ক্যাম্প ও ধারাবাহিক অভিযান জোরদারের দাবি তোলেন। OSM আরিফুর রহমান বলেন, প্রয়োজনে চর আলগিতে নিয়মিত থানা ক্যাম্প বসানো হবে। UNO-কে সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মসজিদের ইমাম জুয়েল মুন্সি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। পশ্চিমপাড়া মসজিদের বক্তব্য দিতে এখানে বিভিন্ন থানার বিভিন্ন অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী আসামি আমাদের এই চরালগিতে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করে। আমার এই এলাকার মাঝে মাদক মুক্ত সমাজ চাই। আমাদের এলাকার মাঝে একটা ঘর আছে, এই ঘরটা স্যার আপনাদের কাছে আমাদের বিনতিভাবে অনুরোধ, এই ঘরটা আপনারা সাথে থাকিয়া এই ঘরটা ভাঙার ব্যবস্থা করবেন। যদি আমরা দেখি ওই ধরনের অ্যাক্টিভিটি যেখানে হচ্ছে, আমরা কথা ফেলে এখানে থানা বসাবো। আপনারা ইউনো সাহেবের সাথে কথা বলবেন, প্রয়োজন হলে ইউনো সাহেবকে নিয়ে এসে আমরা এখানে থানা বসাবো, এখানে কোর্ট বসাবো এবং এখান থেকে মোবাইল কোর্ট করে তাকে এখান থেকে জেলখানা বসাবো। Mr. Noodles, amazing taste.
মাত্র 18 কাঠা জমি, অথচ সে অল্প জমিতে একসঙ্গে ফলছে 26 রকমের সবজি। মেহেরপুরের গাংনী উপজেলার কৃষক আবুল কালাম প্রমাণ করে দিয়েছেন, সঠিক পরিকল্পনা পরিশ্রম থাকলে অল্প জমিতেও সম্ভব বড় সাফল্য। তার এই ব্যতিক্রমী চাষ পদ্ধতি এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে এলাকার অন্য কৃষকদের জন্য। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মেহেরপুরের গাংনী উপজেলার এক টুকরো সবুজ জমি। চোখ বুলালেই দেখা যায় সারিবদ্ধভাবে সাজানো নানা জাতের সবজি। ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, করলা, বরবটি থেকে শুরু করে শাক সবজি, এক জমিতে 26 রকমের ফসল। এই জমির মালিক কৃষক আবুল কালাম। প্রায় 18 বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত তিনি। শুরুতে চাষ করতেন হাইব্রিড সবজি, কিন্তু অতিরিক্ত রোদ, অনিয়মিত বৃষ্টি আর রোগ বালাইয়ে বারবার লোকসানের মুখে পড়তে হয় তাকে। 5 বছর আগে কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি ঝুঁকে পড়েন দেশীয় জাতের সবজি চাষে। পরিকল্পিতভাবে সারিবদ্ধ ও স্তরভিত্তিক চাষ শুরু করেন। ফলে একই জমিতে একসঙ্গে উৎপাদন সম্ভব হচ্ছে নানা ধরনের সবজি। 17 বছর আবাদ করি। 17 বছর আবাদে আপনার তখন করতাম হলো হাইব্রিড আবাদ দিয়ে আপনার দেখা যাচ্ছে আমি 2 বা 3টি ফসল করতাম। তো সেই আবাদ রোদের সাথে কোনোটা সেট, কোনোটা হলো বৃষ্টির সাথে সেট না, সেই কারণে আমার লস হয়েছে। শেষে আমি চিন্তা করলাম যে দেশি, নিজে বীজ তৈরি করি, দেশির ভেতর যাই দিন একটু দেখে দিন। তো দেশির ভেতর যাই এই 18 কাঠা জমিতে 26 আবাদ করছে। এই 26 রকমের আবাদে আমার দেখা যায় যে অনেক লাভজনক। কৃষি অফিসারের নিয়মে এই ট্যাবলেট বা এই যে কৈটো দিয়েছে, এই কৈটো ব্যবহার করি। সেই কারণে এখন আপাতত আল্লাহর রহমতে আমি এই যে আজ 1 বছরে আপনার 1020 টাকা খরচ হয়েছে, আমার 1.5 লাখের উপরে আমার ক্যাশ হয়ে গেছে। এই বহুমুখী চাষ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা ঝুঁকি কম। কোনো একটি ফসল নষ্ট হলেও অন্য ফসল থেকে পুষিয়ে নেওয়া যায় ক্ষতি। চলতি মৌসুমে তার উৎপাদন খরচ হয়েছে প্রায় 20,000 টাকা। বিপরীতে ইতোমধ্যে বিক্রি করেছেন প্রায় 1,20,000 টাকার সবজি। সবচেয়ে বড় কথা, তার এই আবাদের কারণে তার সাংসারিক চাহিদা মেটে, প্লাস আমরা যারা কিনে খাই আমরাও এখান থেকে সংগ্রহ করতে পারি। শুধু আর্থিক লাভ নয়, এই চাষ পদ্ধতিতে নিশ্চিত হয়েছে পরিবারের পুষ্টি ও বিষমুক্ত সবজির যোগান। পরিবারের সদস্যরাও যুক্ত হয়েছেন এই কৃষিকাজে। হলুদ আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, পুঁই শাক আছে, রসুন আছে, ঝাল আছে, কপি আছে, পাতাকপি আছে, পালং শাক আছে, সব রকমের জিনিস আছে। আমি বাড়িতে আসি টাটকা তুলে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে খাই। আরও আত্মীয় স্বজন যে আমি তুলে নিয়ে গিয়ে দিই। আমরা যা আবাদ করি নিজের সংসারে খাই, সংসারটা চলে যায়, পাড়ার পরিবেশও খাই। আবুল কালামের এই সাফল্যকে প্রান্তিক কৃষকদের জন্য একটি কার্যকর মডেল হিসেবে দেখছে কৃষি বিভাগ। ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের নিয়ে কাজ করছে। আবুল কালামের মতো যারা ক্ষুদ্র প্রান্তিক চাষি আছে তাদেরকে আমরা মূলত বসতবাড়িতে যে সবজি, এই বাগানগুলো করার জন্য উদ্বুদ্ধ করছি, যাতে তারা তাদের প্রয়োজন মিটিয়ে, পারিবারিক প্রয়োজন মিটিয়ে এখান থেকে যে বাড়তি আয় সেটা থেকে তাদের পরিবারে যাতে ভরণ পোষণ চালন করতে পারে। আমরা এই মডেল আসলে যারা ক্ষুদ্র প্রান্তিক চাষি আছে তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে সবাই তাদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে তাদের আয় বৃদ্ধি করতে পারে। এবং এই বিষয়ে আমাদের কিছু বসতবাড়ি আঙিনায় সবজি বাগান প্রদর্শনী কার্যক্রম চলমান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.3। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত 2:11 এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মিটিওরোলজি। সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূগর্ভের 50 কিলোমিটার গভীরে। তবে এনসিএম এর ন্যাশনাল সিজমিক নেটওয়ার্ক জানিয়েছে, এ সময় সংযুক্ত আরব আমিরাতে কোনো কম্পন অনুভূত হয়নি। সবশেষ চলতি বছরের এপ্রিলে সৌদিতে ভূমিকম্প হয়েছিল। তখন সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও 4.3 মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। ওই সময় এর কারণ হিসেবে বলা হয়েছিল, আরাবিয়ান গালফ অঞ্চলে ভূগর্ভের পুরনো ফাটলগুলো নড়াচড়ার কারণেই ভূমিকম্প হয়েছে। ফাটলগুলোর অবস্থানের পরিবর্তন হয় আরাবিয়ান প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের কারণে। এবারে খেলার খবর।
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। দল সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতিযোগিতার উত্তাপ এবং সেই সঙ্গে প্রাইজ মানিও। প্রত্যাশিতভাবে এবার বিশ্বকাপের মোট অর্থ পুরস্কার ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ৫০% বৃদ্ধি করেছে ফিফা। মোট প্রাইজ মানি দাঁড়িয়েছে $৬৫,৫০,০০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,৯৯৯ কোটি টাকা। বিশ্বকাপ জয়ী দল পাবে $৫ কোটি আর রানার্স আপ দলের প্রাপ্য $3,৩০,০০,০০০। কাতার বিশ্বকাপে যেখানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল $4,২০,০০,০০০, সেখানে এবার শিরোপাজয়ীদের জন্য বরাদ্দ আরও বেড়েছে। মোট 16টি ভেন্যুতে 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত। অংশগ্রহণ নিশ্চিত করা প্রতিটি দলই কমপক্ষে $1,৫০,০০,০০০ পাবে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দল পাবে $90 লাখ, সঙ্গে প্রস্তুতি ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ। রাউন্ড অফ 32, শেষ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল প্রতিটি ধাপেই রয়েছে আলাদা আর্থিক পুরস্কার। সব মিলে ২০২৬ বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, অর্থের দিক থেকেও হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।